21শে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস প্রতি বছরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। 1993 সালের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে 13 জন ইউথ কংগ্রেস কর্মীর মৃত্যুর স্মৃতিতে পালন করা এই দিনটি তৃণমূলের জন্য কেবল স্মরণসভা নয়, বরং দলের মূল শক্তি প্রদর্শন এবং ভবিষ্যৎ রাজনৈতিক বার্তার প্রধান মঞ্চ। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপট ও সমীকরণের কারণে এবার 21শে জুলাই উপলক্ষে একাধিক রাজনৈতিক শিবির আলাদা আলাদা কর্মসূচির আয়োজন করেছে। কার্যত একই দিনে শহীদ দিবসকে ঘিরে 4টি পৃথক রাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছে। বিড়লা তারামণ্ডলীর সামনে ক্যাথিড্রাল রোডে শহীদ সমাবেশের আয়োজন করেছে মমতার নেতৃত্বে কালীঘাট তৃণমূল। অন্যদিকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি পালন করেছে ঋতব্রত তৃণমূল শিবির। একই সঙ্গে শহীদ মিনারে পৃথকভাবে 21শে জুলাইয়ের কর্মসূচি পালন করেছে কংগ্রেস। আর দিল্লিতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে বিদ্রোহী তৃণমূল অর্থাৎ এনসিপিআই এর সাংসদরা শহীদ দিবস পালন করেছে। তবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সমাবেশ যখন একদিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তখন অন্যদিকে কিছু তীক্ষ্ণ প্রশ্ন তুলে ধরছে এই সমাবেশ। নির্বাচনের পর দলের যে ফাটল বা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে তা মেটানোর কোনো স্থায়ী পথ কি তৃণমূলের কাছে এই সমাবেশ থেকে উঠে আসবে বা এসেছে? আসল তৃণমূল এখন কারা? রাজ্যের দ্বিতীয় রাজনৈতিক শক্তি এখন কারা বিবেচিত হবে? আর 21শে জুলাইকে কেন্দ্র করে বিরোধী রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে কি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলার রাজনৈতিক সমীকরণে শহীদ দিবসের ইঙ্গিত নিয়ে একটি বিশেষ টক শোতে আজ পশ্চিমবঙ্গ থেকে আমার সাথে জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকল ও বিশিষ্ট সাংবাদিক তন্ময় ভট্টাচার্য এবং আইনজীবী সৈয়দ চন্দন হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। অঞ্জনদা, প্রথমে আপনার কাছে আসবো। আজ একসময় তৃণমূল কংগ্রেসের শক্তির প্রধান প্রতীক ছিল 21শে জুলাই, কিন্তু এই যে একাধিক শিবিরে বিভক্ত কর্মসূচি এবং তুলনামূলক কম জনসমাগম একটা প্রশ্ন তুলছে যে এই দিনটির রাজনৈতিক আবেদন কি আগের মতো অটুট রয়েছে? 21শে জুলাইয়ের রাজনৈতিক গুরুত্ব কি আগের মতো রয়েছে বলে মনে করেন? দেখুন, আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের কাছে যে একটা নিষ্ঠা ছিল সেটা কিন্তু এবছর আমরা দেখতে পাই। কারণ দেখুন, প্রথম দিন থেকে যখন মহাকরণ অভিযান হয়েছিল, সেই অভিযান যে 13 জন নিহত হয়েছিলেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করবার জন্যই কিন্তু শহীদ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন কংগ্রেস, তিনি পরবর্তীকালে তৃণমূল দল তৈরি করেন। সেই শহীদ দিবসটা কিন্তু একই দিনে রেখে তৃণমূল কংগ্রেসের নামে ছাড়িয়েছে। কিন্তু অন্য বছর আমরা দেখতে পাই যে 21শে জুলাই প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে মানুষের ভিড়, 4 দিন 5 দিন বিভিন্ন জায়গা থেকে, কুচবিহার, আলিপুরদুয়ার, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে যে তাদের নেত্রীর কাছ থেকে কিছু বক্তব্য শোনার জন্য। কিন্তু এবছর দেখলাম আমরা সেটা একদম পুরো, কারণ সেই গাড়িও নেই, সেই মানুষের আবেগও নেই। এখন একটা প্রশ্ন যে 21শে জুলাই যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কি না, অর্থাৎ 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা যিনি ঘটিয়েছিলেন, অর্থাৎ যিনি গুলি করার নির্দেশ দিয়েছিলেন, সেই মনীষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী ছিলেন। এবং যে মানে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির যে বিচার করছিল সেইখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাক্ষর করে ডাকা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজে থেকে নাকি সাক্ষী দিতে চায়নি। এর ফলে কি, এই শহীদরা
অর্থাৎ যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য যে একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, যারা মারা গিয়েছিলেন তাদের 70 টাকা এবং যারা আহত হয়েছিলেন তাদের 5 লক্ষ টাকা। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় ঘোষণা করেছেন এবং দেখিয়েছেন যারা আহত হয়েছিলেন তাদের মাত্র 5,000 টাকা, 5,000 টাকা হচ্ছে, এবং যারা মারা গিয়েছিলেন তাদের মাত্র 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু জানতো না যে শুভেন্দু অধিকারী পুরো সিস্টেমটাকে জানিয়ে দিয়েছে মানুষের মধ্যে, যার জন্য আমরা দেখতে পেলাম এমনি তৃণমূল দ্বিধা বিভক্ত হয়ে গেছে, দুটি দল, একটা মমতা তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল। এর মধ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি প্রদর্শন করবার জন্য চেষ্টা করছে, অন্যদিকে ঋতব্রত। কিন্তু আমরা যেটা দেখলাম যে 21শে জুলাইকে অর্থাৎ যারা সেদিনকে বলি হয়েছিলেন অর্থাৎ জীবন ছিলেন, যে শহীদ হয়েছিলেন যে পরিবারগুলি, তাদের কিন্তু দেখতে পাইনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে, সেদিকে ঋতব্রতর মঞ্চে কিন্তু আমরা দেখতে পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মানুষ বেশি নিয়ে এসছে। অন্যদিকে বছর আমরা দেখলাম কংগ্রেস একটা কিন্তু দিশা দেখাচ্ছে। কংগ্রেস কি যদি বলেন যে তৃণমূলের 2টো দল এবং কংগ্রেসের একটা, সেদিক থেকে বিচার করতে কিন্তু কংগ্রেসের কিন্তু জনসংখ্যাটা অনেকটাই বেশি হয়ে গেছে, এবং যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে নিয়ে হয়তো বেশি লোক দিয়ে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু মানুষের মধ্যে আবেগ ছিল না। কলকাতা রাস্তা অজন্তা, আমি আসবো আপনার কাছে। আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে তৃণমূল কংগ্রেসের 2টো সভা এবং কংগ্রেসের একটা সভা, কিন্তু শহীদদের পরিবার, আসল আপনি যেটা বলছেন যে আসল শহীদদের পরিবারের মধ্যে মমতার মঞ্চে কাউকে দেখা যায়নি, ঋতব্রতের মঞ্চে ছিল। ওকে, আমি তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, এই যে ব্যাপারটা আপনার কাছে কতটুকু খবর আছে, এই যে শহীদদের মধ্যে যারা শহীদ হয়েছিলেন সেই দিন, সেই 1993 সালের 13ই জুন, তো সেখানে প্রথম কথা হচ্ছে যে এখানে মমতার মঞ্চে তাদেরকে দেখা যায়নি, ঋতব্রতের মঞ্চে দেখা গেছে, তাহলে কি আলটিমেট শহীদদের সাপোর্টটা কি তাদের কাছেই? এবং যে কথাগুলো অঞ্জনদা বলছিলেন যে শহীদদের প্রতি যেই যেটা হওয়া উচিত ছিল, যে উপযুক্ত তারা বা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি অন্যায় করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এ সর্ট অফ, সেটা আপনি কতটুকু জানেন? দেখুন দীপেনবাবু, প্রথমেই ভ্যানগার্ডের সমস্ত দর্শক, কো প্যানেলিস্ট এবং আপনাকে নমস্কার এবং সন্ধ্যা। এই যে টপিকটা যে আছে তাৎপর্য এবং বঙ্গ রাজনীতি। আচ্ছা, যারা তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র জানে তারা কি বলতে পারবে প্রথমে তৃণমূল কংগ্রেস কোন একটা রাজনৈতিক দল? এটা আমার প্রশ্ন। দেখুন, পারসেপশন কনসেপশন সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা মানুষের, আমার আলাদা, আপনার আলাদা, এখানে যারা বলছেন বক্তব্য দিচ্ছেন আমার কো-প্যানেলিস্ট তাদের আলাদা হতে পারে। আমার যেটা ছোট্ট বক্তব্য, যেটা আমার অনুধাবন থেকে মনে হয়েছে, এরা যেমন শহীদ তেমন এদের শহীদ হওয়াকে নিয়ে একটা রাজনীতিকরণ করা হয়েছে, রাজনীতির রং লাগানো হয়েছে। এরকম আমি যদি ধরে নিই 1993 সালের 21শে জুলাই নিউ রোড থেকে যে এপিক কারের জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং আরো কিছু দফা নিয়ে আন্দোলন হয়েছিল, সেটা শুধু এপিক কার্ড বললে ভুল হবে। তৎকালীন সরকার ছিলেন বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মনীষ গুপ্তকে যাকে আমরা মন্ত্রী হিসেবে দেখেছি, সেখানে তারই নির্দেশে লাঠিচার্জ এবং গুলি করা হয়েছিল এবং 13 জন কংগ্রেস কর্মী, কোট আনকোট কংগ্রেস কর্মী মৃত্যুবরণ হয়েছিল। তারা পরবর্তীতে এই মৃত্যুটাকে নিয়ে রাজনীতিকরণ করলে, তারা বলে শহীদ বলে আখ্যা দিল। আমি নিশ্চয়ই মানবো তারা শহীদ, তাদের প্রতি গভীর সমবেদনা আজকেও জানাবো এবং যতদিন পর্যন্ত এই দৃষ্টিভঙ্গি থাকবে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। কিন্তু এই শহীদদের নিয়ে যে রাজনীতিকরণের মেরুকরণ তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারই একটা অধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব সুকৌশলে নিলেন। তার কারণ আমার কখনোই মনে হয়নি 15 বছরে তৃণমূল কংগ্রেস কোন একটি রাজনৈতিক দল, আমার মনে হয়েছে দিস ইজ দ্য একটা কর্পোরেট এজেন্সি, তার কিছু এজেন্সি, ব্লক ভিত্তিক এজেন্সি, জেলা ভিত্তিক এজেন্সি, এরকম কিছু ঋতব্রত তৃণমূল। তারা আজকে যদি আমার কথা সমর্থনযোগ্য না হয় তাহলে আজকে এই কথাগুলো তো হচ্ছে।
তো ঋতব্রত শিবির, হ্যাঁ, বিক্ষুব্ধ শিবির, তৃণমূল শিবির, কালীঘাট শিবির, কই বামপন্থীদের নিয়ে তো হয় না, বুদ্ধবাবু শিবির, সুভাষ চক্রবর্তী শিবির। আজকে যদি এই কথাগুলো খুব ভ্যান্ডেলিয়াম থাকতো তাহলে তো এটা তো সবার ক্ষেত্রে উপক্রম থাকতো, তাই না? আজকে শহীদ পরিবারকে নিয়ে সত্যি যদি শ্রদ্ধার সাথে তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো হতো, তাহলে আপনারা দেখেছেন ওই শহীদ মঞ্চে কখনো পাগলু ড্যান্স হতো না, ওই শহীদ মঞ্চে কখনো তারকারা ফেসিলিটাইজ হতো না, তারা কারা হতো? যারা শহীদ পরিবার। আজকে এমনও খবর আছে শহীদ পরিবারদের প্রশাসন থেকে ফোন করে সেই ঋতব্রত শিবিরে পাঠানো হয়েছে, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একসময় বামপন্থী আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং নানা সমসাময়িক কারণে, দেখুন রাজনীতিতে খুব চটকদারি কিছু কথা বলতে হয়, তার কারণ সেই সময়ের মাইলেজটাকে দেওয়ার জন্য। আমি তো আর বালিশ চাটাটা বারবার করে বলতে পারবো না, কিন্তু এটা পশ্চিমবঙ্গের ভাষাতত্ত্ব হিসেবে বালিশ চাটা কথাটা খুব চালু কথা, মানে শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে, কিন্তু যেহেতু একটা উদাহরণ দিতে হচ্ছে তাই জন্য বালিশ চাটা কথাটা বলছি। কিন্তু কোনোভাবেই আমরা দেখিনি কোনো রাজনৈতিক পরিভাষা এরকম হতে পারে অমুক চাটা, তমুক চাটা, চটি চাটা। হ্যাঁ, তাহলে আজকে যে চাটারা চাটছেন তারা কি অর্থে চাটছেন, কাদের নিয়ে চাটছেন, মানুষকে চাটছেন না শহীদের পরিবারকে চাটছেন, বা তাদেরকে সামনে রেখে একটা রাজনৈতিককরণ করা হচ্ছেন, বা পাশাপাশি যারা আজকে ভালো তৃণমূলের দলে নাম লিখিয়েছে, আমার খুব হাসি পায় যারা, আমি নাম ধরে বলতে পারি, অরূপ বিশ্বাস থেকে শুরু করে তাদের, যাদের নিয়ে এত কন্ট্রোভার্সি, আজকে আইনজীবী আছেন এখানে, তিনিও বলবেন যাদের নিয়ে এত কন্ট্রোভার্সি এবং যারা আইনের পরিভাষায় আগামী দিনে দাগি সাব্যস্ত হতে পারে, তারা হঠাৎ করে একটা ওয়াশিং মেশিনে ঢুকে ভালো তৃণমূল হয়ে গিয়ে তারা হঠাৎ করে শহীদ পরিবারদের শ্রদ্ধা জানালো। আরে নিজেদের যাদের শ্রদ্ধা নেই তারা শহীদের প্রতি শ্রদ্ধা জানাবে, এটা মানুষ কখনো বিশ্বাস করবে? হয় নাকি? দিস ইজ দা, আমার যেটা মনে হয় এটা রাজনৈতিক কৌশল নয়, এটা রাজনৈতিক এজেন্ডাই, যেটা মানুষকে বারবার বোকা বানায়। ওকে, আমি আসবো আপনার কাছে আসবো। ঠিক, মানুষকে রাজনৈতিক একটা প্রোপাগান্ডা আপনি বলছেন, যেটা মানুষকে বারবার বোকা বানানোর একটা কৌশল আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের। এখন সেই কৌশলে মানুষ কতটা সাড়া দিল আমরা সেটাও জানবো, কিন্তু তার আগে সৈয়দ চন্দন হোসেন আছেন আমাদের সঙ্গে। বামফ্রন্ট আমলে সেই 1993 সালে 13 জন শহীদ হয়েছিলেন সেই গুলিকাণ্ডে, এখন 21শে জুলাই। এখন 1993 সালে 13 জন শহীদের রক্তের আইনি ও রাজনৈতিক উত্তরাধিকার আসলে কার, চন্দনবাবু? মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল দলের, নাকি কংগ্রেস ও বা বিদ্রোহী গোষ্ঠীর? কার বলে মনে করেন আপনি? হ্যাঁ, প্রথমেই আপনাদের বলি, এই যে 21শে জুলাই, এটা একটা পুরোটাই সাজানো একটা বিষয়, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রেগুলার করে থাকেন আর কি। সমস্ত কিছুই সাজিয়ে নেওয়া, একটা স্ক্রিপ্টেড ঘটনা ঘটেছিল সেদিন, এটা প্রকাশ হয়ে গেছে, এটা বারবার প্রকাশ পেয়েছে, তার বিভিন্ন প্রমাণ হয়েছে, সেগুলো মানে জনসমক্ষে আনা হয়নি কেন না? এই ঘটনাটাকে নিয়ে রাজনীতি করা হবে তাই। বামফ্রন্ট যতদিন ক্ষমতায় ছিল কিছুই হয়নি এটা নিয়ে। বামফ্রন্ট চলে যাওয়ার পরে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে উনি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতিটা করেছেন, বেসিক্যালি রাজনীতির ব্যবসাটা করেছেন, মানে রাজনীতি নয়, এটার মধ্যে একটা বিজনেস ছিল, এই বিজনেসটা উনি করে গেছেন, যে বিজনেস থেকে বেশ কিছু টাকা পয়সা রোজগার হয়েছে। সেটা তো মানে আরো সময় আসছে, আরো সময় যাচ্ছে, ক্রমশ সেগুলো আরো প্রকাশ পাবে, অন্য সরকার ক্ষমতায় এসেছে তারাও প্রকাশ করবে। আরেকটা কথা বলার ছিল, এই যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল ইত্যাদি ইত্যাদি, আসল বিষয়টা হচ্ছে এখন পশ্চিমবঙ্গের রাজনীতিটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে সংসদ না, মানে অ্যাসেম্বলি, সরি, অ্যাসেম্বলিতে কোনো বিরোধী পক্ষই নেই। হ্যাঁ, বিধানসভায় কোনো বিরোধীই নেই। একদল আছে তারা সরকার চালাচ্ছে, আরেক দল সরকারের বি টিম হয়ে কাজটা করে চলেছে। সরকার যা করছে তারা বিধানসভায় দাঁড়িয়ে বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো এরকম একটা বিরোধী, এটা যারা সরকার পক্ষে আছে তারাই তৈরি করেছে। একদম স্পষ্ট করে বলে দিতে হয় যে আরএসএস এর তৈরি করা একটা গ্রুপ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যে গ্রাউন্ড ওয়ার্কটা করানোর ছিল সেটা আরএসএস করিয়ে নিয়েছিল, এবং 2026-এ এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাউন্ড ওয়ার্ক
আর যখন কাজ করছে না বা করবে না বলে মনে করলো, তখন নতুন একটি দল তৈরি করলো, নিজেরা ক্ষমতায় এলো একদিক থেকে, আর বিরোধী হিসাবে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করা হলো, যেটা ওই কর্পোরেট প্ল্যাটফর্মের মতোই আর কি, যারা সবকিছুতে সরকারকে পাশ থেকে সাপোর্ট দিয়ে যাবে। তো এরকম একটা বিষয় এখানে চলছে। তো এরই মধ্যে 21শে জুলাই বারবার এটা হচ্ছে মানে মিডিয়া হাউসের এটা একটা মানে বলা যায় এটা প্রোপাগান্ডা। এর মধ্যে সত্যতা কতটা আছে, কি আছে, সেগুলো কিছুই প্রকাশ পাচ্ছে না। কিছুটা আপনারা শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় বললেন সেদিন যে আসলে 21শে জুলাই বিষয়টা কি। আরো অনেক কিছু আছে। মুখ্যমন্ত্রী যিনি বললেন, মানে সত্যি আমাদের দেশ ক্রিমিনাল মানে অ্যালিগেশন ওনার এগেইনস্টে প্রুভ হয়েছে, মানে ঘুষ নিচ্ছেন দেখেছে লোকে, তারপরে উনি মুখ্যমন্ত্রী, এটা প্রমাণিত। উনি আবার নিজে মুখে বলছেন যে ওনার বিরুদ্ধে এরকম। এখন চন্দনবাবু, এখন প্রশ্ন হচ্ছে আমরা 21শে জুলাইয়ের কথা যেটা বলছি, যেটা জানতে চাইছিলাম আপনার কাছে, মানে 21শে জুলাই আসলে বেসিক্যালি কার? মানে আমরা কি 21শে জুলাই এবার দেখলাম আমরা কংগ্রেসও ঘটা করে শহীদ মিনারে 21শে জুলাই শহীদ দিবস পালন করলো, তাহলে উত্তরাধিকার কার? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে তৃণমূল কংগ্রেসের, বা নাকি কংগ্রেসের? আসলটা কার বলে আপনি মনে করেন? 21শে জুলাই যে হয়েছিল, 13 জন যে নিহত হয়েছিল, সেটা তো অস্বীকার করা যায় না, সেটা একটা ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনা ঘটিয়েছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ই ঘটিয়েছিলেন। এটা তো ঘটনা, যে ঘটনাটা ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্ক্রিপ্টেড হোক আনস্ক্রিপ্টেড হোক, ঘটনাটা ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, যে কারণে ওনার সোল প্রপাইটারশিপ আছে আর কি এই ঘটনাটাকে নিয়ে ব্যবসা করার, তো সেটাই হচ্ছে। তো সেই ব্যবসাটার উপর হাত পড়ছে আরেক দলের। ঠিক আছে, আমি আসবো আপনার কাছে আরেকবার। অঞ্জনদা, এই যে 2026-এর 21শে জুলাই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি যে মূল সুর ছিল দলীয় বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর হয়ে, মানে মূল ক্যাডারদের পাশে দাঁড়ানোই সেটা মূল ব্যাপারটা ছিল, যেটাই মমতা বার্তা দিয়েছেন। আর বাংলায় বিরোধীদের এক ছাতার তলায় এনে কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে অল আউট লড়াইয়ের ডাক দেওয়া, এই দুর্দিনের বাজারে মমতা হিট, ঋতব্রত গোষ্ঠীর ডাকে সাড়া দিল না মানে কর্মী সমর্থকরা, এটা কিসের ইঙ্গিত? দেখুন, প্রথমে যদি বলি, এই যে যেটা শহীদ হয়েছিল এটা কিন্তু কংগ্রেসের আমলে, অর্থাৎ কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভালো সুকৌশলে কিন্তু সবকিছু চুরি করতে পারে। তিনি বেরিয়ে এসে তৃণমূলে যখন এলেন, কংগ্রেসের জিনিসটাকে চুরি করে নিয়ে চলে এলেন। আর বর্তমানে যে তার তৃণমূল, যে তিনি তৃণমূলের নেত্রী না কোন নেত্রী, সেটাও কিন্তু বোঝা মুশকিল। কারণ এখন দুটো দল, আমরা জানি যে 80 জন বিধায়ক রয়েছে, 80 জনের মধ্যে 60 জনের বেশি বিধায়ক রয়েছে ঋতব্রত দল। এরপরে নির্বাচন কমিশন হয়তো কিছুদিন পরে জানিয়ে দেবেন যে মমতার যে প্রতীক, অর্থাৎ তৃণমূলের প্রতীক উনি নন, দলে চলে যাবে। সেটা আইন কি বলছে অঞ্জনদা, আইন কি বলছে সেটা তো অবশ্যই আমরা পরে দেখতে পারবো, কিন্তু আমরা যেটা জানতে চাইছি 21শে জুলাইয়ের যে জনসমর্থন, তা কি কোনো কিছু প্রমাণ করলো? কারণ ঋতব্রত গোষ্ঠীর যে সমাবেশ, সেখানে কার্যত আমরা ফাঁকা চেয়ারই দেখতে পেয়েছি, কিন্তু উপচে পড়া ভিড় যতটাই হয় আগের তুলনায়, কেন এখন মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই, আগের তুলনায় স্বাভাবিকভাবে ভিড় সেখানে কম হওয়ারই কথা, জনসমাগম কম হওয়ার কথা, কিন্তু ঋতব্রতর থেকে অনেক বেশি তো সেখানে হয়েছে। তাহলে সেই জায়গাটাই কি মমতার জনপ্রিয়তা কি প্রমাণ করে না? না, কখনোই করবে না। কারণ দেখুন, কলকাতা বেসিসে কিছু মানুষ হয়তো গিয়েছিল, জায়গাটা কোথায় দেখতে হবে, তারা মন্ডলে একটু ছোট জায়গা। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখে অভ্যস্ত, যে এতদিন এর আগে পর্যন্ত 2025, 2024, 2023, 2022, যেখানে 5 দিন আগে থেকে লোক গিয়ে জমা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কি বক্তব্য রাখবেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, যে শহীদরাই তার আসরে নেই, যারা মঞ্চে নেই, সেখানে গিয়ে কিছু মানুষকে নিয়ে গিয়ে মাংস ভাত খাইয়ে আর আপনার মুরগির ডিম খাইয়ে যে কিছু মানুষ জড়ো করেছে, সেখানে কিন্তু হচ্ছে না, প্রমাণ হচ্ছে না। সেদিক থেকে যদি বলতে যান,
যে শহীদদের প্রতি যদি সম্মান জানাতে হয় সেটা কিন্তু ঋতব্রত, হয়তো জনসংখ্যা কম। ওকে ওকে ওকে, তন্ময়দা কিছু বলছেন, তন্ময়দা এই বিষয়টা, সেম বিষয়টাতে। দেখুন একটা কথা বলি, প্রথমত শহীদদের নিয়ে যে কথাটা বলা হচ্ছে, প্রথমতই আমি বলি, দেখুন শহীদদের নিয়ে সরাসরি যে ব্যবসায় তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি, মানুষের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে যেমন বেদনাদায়ক, পাশাপাশি দেখুন ও তো সত্যি কথা বললে তো এখন মাথায় খড়গহস্ত হয়। এটা কি ভাবা যায় না, যেটা চন্দন বাবু বললেন যে আরএসএস এর বি টিম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এখন বিজেপি যখন পশ্চিমবঙ্গের মসনদে সরকারে আসীন হয়েছেন, সেই বি টিম মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তাদের রেপ্লিকা অনুযায়ী ঋতব্রত শিবির, সেখান থেকেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে গেছে বা কিছু মানুষকে পাঠানো হয়েছে, এস্টাবলিশমেন্ট অফ মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় করিশ্মাটাকে বিজেপি হাতে চেপে ধরে রাখলো? এটা কি কোন একটা রাজনৈতিক সমীকরণ হতে পারে? হতে পারে। কেন? রাজনীতিতে সবকিছু সম্ভব। আজকের দিনে দাঁড়িয়ে কেন, দেখুন আমি কথাগুলো বলছি, এটা আমার মনে হয়েছে, আমরা এর পেছনে কিছু উদাহরণ আপনাকে আমি দিচ্ছি। আমরা কোনোদিনও দেখিনি শহীদ পরিবারের মঞ্চ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নিয়ে, শহীদ কেন হয়েছেন এটা নিয়ে কথা হয়েছে, তার থেকে বেশি চর্চা হয়েছে রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক প্রতিহিংসা। এবং গতকালকে আমরা এটাও শুনেছি সকল কোট আনকোট যুবরাজকে বলতে, কোট আনকোট কথাটা ব্যবহার করছি, আয় শুভেন্দু দেখে যা মমতার ক্ষমতা। তার মানে আজকে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য যে মঞ্চটা শহীদদের নামে বাঁধা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কি আবার কি মানুষকে পলিটিক্যাল হিপোক্রেসির যে চেহারা, নগ্ন চেহারা, সেটা কি দেখানো হলো? তার কারণ আমরা দেখেছি শিল্প সম্ভাবনায় পশ্চিমবঙ্গ 2011-তে বামেদের সরানোর জন্য বিজেপি, পিডিএস, তৃণমূল কংগ্রেস, আজকে যারা বড় বড় কথা বলছেন, তারা সেই একই মির্জাফরের জায়গায় সেই মঞ্চে দাঁড়িয়েছিলেন, সিঙ্গুর মঞ্চে, আবার তারা আজকে দাঁড়াচ্ছেন ঋতব্রত মঞ্চে। অতএব এই যে সমীকরণের অঙ্কটা, সেটা শহীদ স্মরণে আপন মনে রক্ত ঋণ শোধ করা না হয়ে রাজনৈতিক ঋণ কি শোধ করা হচ্ছে, এটাও প্রশ্ন থাকবে। ওকে, চন্দনবাবু আপনার কি এখানে মতামত এই বিষয়টাতে? আমরা জনপ্রিয়তার নিরিখে যদি দেখি, যদিও বলা হচ্ছে যে কংগ্রেসের শহীদ মিনারে যে কর্মসূচি, সেখানেও কিন্তু একটা ব্যাপক অংশের জনগণ অংশগ্রহণ করেছে। তো এখন এই যে ঋতব্রতর গোষ্ঠীর, সেখানে জমায়েত এবং মমতার জমায়েত, এটা কি মমতার কারিশমা, নাকি তৃণমূলের সংগঠনের জোর, নাকি আবেগ, নাকি অন্য কিছু, যেটা তন্ময়দা অনেকটা আকারে বললেন যে এটা এমনও হতে পারে মমতা ব্যানার্জির কে একটা ফোকাস করা হলো, মমতা ব্যানার্জিকে? আসলে কি এই দুটোই এখন পুরোটাই হচ্ছে গভর্নড বাই, মানে কন্ট্রোলড বাই বিজেপি। কখনো বিজেপি ঋতব্রতকে একটুখানি পালে হাওয়া দিচ্ছে, তখন ওদিকে পতাকাটা একটু পতপত করে উঠছে, আবার এদিকে একটু দিচ্ছে। এটা করার, এই যে বাইনারিটা তৈরি করে রাখা, এটার একটা কারণ আছে, এটার একটা খুব সুন্দর সায়েন্টিফিক, মানে সাইকোলজিক্যাল এফেক্ট আছে। সেই এফেক্টটাকে কাজে লাগাতে চায় বিজেপি, মানে যারা সরকারে আছে তারা। কিভাবে চায় না, মানুষের সামনে সমস্যাগুলো। চন্দনবাবু আপনাকে একটু বিরত করছি, তার জন্য মানে দুঃখিত। আপনি বিজেপি সরকার কেন বলতে পারবেন না? তার কারণ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন বিজেপি আলাদা, পশ্চিমবঙ্গ সরকার আলাদা। বলুন পশ্চিমবঙ্গ সরকার, এটা বিজেপি সরকার নয় তো? হ্যাঁ, তো এটা বিজেপি সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা আচ্ছা, তন্ময়বাবু কারেকশন করে দিলেন, অত্যন্ত ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এই যে সরকার চলছে, এই সরকারকে চালাবার জন্য পেছন থেকে যে সাপোর্ট, এবং সেখানে জনমানসে অভাব অভিযোগগুলো, কাজের অভাব, ডেভেলপমেন্টাল যে প্রোগ্রামগুলো, সেগুলো না করতে পারা বা না করা, হ্যাঁ, এই বিষয়গুলোকে আড়াল করার জন্য সামনে একটা অদ্ভুত নাটক চালিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টাতেই মানে আমি আলোকপাত করতে চাইছি যে একবার অভিষেক কি বলল সেইটা মিডিয়াতে দেখানো হবে, একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল সেটা দেখানো হবে, একবার শুভেন্দু কি বলল দেখানো হবে, একবার আপনি যে কথাগুলো বলছেন, রাজ্যের যে বিভিন্ন সামগ্রিক যে ইস্যুগুলো বা যেগুলোর উপর অবশ্যই কাজ করতে হবে নতুন সরকারকে, এখন সেগুলো বলার জন্য মানে এই খুব তাড়াতাড়ি, সময়টা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? এই মাত্র এই অল্প কিছুদিনের মধ্যে যদি আমরা যদি সবকিছু বলতে শুরু করি। না, বলতাম না, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। 6 মাস অন্তত সময় দেওয়ার কথা।
অন্তত 6 মাস সময় দেওয়ার কথা, কিন্তু দেওয়া যাচ্ছে না। কেন জানেন? প্রথমেই এসে এরা মানে সবার আগে যাদের ভোটে এরা জিতলো, সঙ্গে সঙ্গে তাদের ঘর ভাঙতে দৌড়লো বুলডোজার নিয়ে, কারো দোকান ভাঙতে শুরু করলো। হ্যাঁ, মানে কি মানুষের পেটে লাথি দিল, সোজা কথায়। প্রথমেই এলো এবং এসেই প্রথম পেটে লাথি দিল। একটা কোনো প্রজেক্ট দেখালো না, এখনো অবধি দেখাতে পারেনি যেখানে মানুষের উপকার হতে চলেছে। কিচ্ছু করেনি, উল্টে হচ্ছে মানুষের রোজগার সেটাকে আটকে দিল। মানে লো ইনকাম গ্রুপের মানুষ এবং মানে বিলো পভার্টি লাইনে যারা আছে, দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে, তাদের ওপর আক্রমণটা সবার আগে এলো। যেটা আমরা বামপন্থীরা বারবারই বলে থাকি যে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে এগুলো হয়, যেখানে গরিব মানুষকে দূর করা হয়, গরিবই দূর করা হয় না। হ্যাঁ, তো গরিব মানুষগুলোই এদের শত্রু। ওকে, মানে এরা ইনকামের কোনো রাস্তা তাহলে চন্দনবাবু, ভারতবর্ষের ইতিহাসে কোন রাজ্যে বামফ্রন্ট আমলে হকার উচ্ছেদ হয়নি? যদিও আমাদের আজকের এজেন্ডা থেকে আমরা সরে যাচ্ছি, বামফ্রন্ট আমলে তো হকার উচ্ছেদ হয়েছে। 100 বার হয়েছে। হকারদের রাস্তা থেকে তুলে বিধান মার্কেট বানানো হয়েছে এসপ্ল্যানেডের রাস্তা ফাঁকা করার জন্য। আজকে দেখুন কি বিশাল বিধান মার্কেট আছে সেখানে। এই যে নবান্ন তৈরি হয়েছে, যেখান থেকে আজকে সেক্রেটারিয়েট চলছে, মংলাহাট। তো মংলাহাটের আপনি মানুষগুলোকে, তাদের জন্য তৈরি হওয়া, তারা আন্দোলন করে এই জায়গাটা দখল করেছিল এবং তাদের জন্য এত বড় বিল্ডিং, 14 তলা বিল্ডিং বানানো হলো। সেই বিল্ডিংটা মমতা বন্দ্যোপাধ্যায় দখল করলেন। চন্দনবাবু, আমরা সেই বিষয়টাতে একদিন অবশ্যই কথা বলবো। সেখানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা চলছে, বিশেষ করে উচ্ছেদকে কেন্দ্র করে, সেটা নিয়ে অবশ্যই একদিন অন্যদিন কথা বলবো। কিন্তু আজ আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করছি, 21শে জুলাইকে কেন্দ্র করে, অঞ্জনদা আপনার কাছে যাবো আরেকবার। এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে বাংলা ও জাতীয় স্তরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এখন একদিকে রাজ্য কংগ্রেস ও বামেদের বিরুদ্ধে লড়াই, আবার অন্যদিকে তাদেরকে জোটের বার্তা দেওয়া, এই দ্বিধাগ্রস্ত কৌশল সাধারণ ভোটারের কাছে কি বার্তা দিচ্ছে, বা এই মুহূর্তে কি বার্তা নিয়ে পৌঁছবে সাধারণ ভোটারদের কাছে বা সাধারণ মানুষের কাছে? এখন সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করছে তিনি কিন্তু সেই মানুষের আগে যেমন ছিলেন তেমন আছে। কিন্তু মানুষ একটা ব্যাপার আছে, এই যে বলছিলেন না যে বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কিন্তু অমিত শাহ। অমিত শাহ জানে যে কংগ্রেস কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সেই ফ্যাক্টরটা যাতে না আসে, সেই জন্যই অমিত শাহ পক্ষ থেকে এমন ভাবে তৃণমূলটাকে দুটি দলে ভাগ করে দিয়েছে যাতে কখনোই পশ্চিমবঙ্গে তৃণমূল বা যে দুটো দল রয়েছে ঋতব্রত এবং এদের দুটো মিল যেন না থাকে। আর এই দুটো মিল যদি না থাকে তাহলে কংগ্রেসের পক্ষে কিন্তু খুব একটা ভালো পথ হবে না। এই জন্যই দুটি ভাগ করেছে। দেখুন কিরকম, 21শে জুলাইয়ের আগের দিন 20 তারিখে দুটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু দুটো অস্ত্র দিয়ে দিলেন। কি দিলেন? এদিকে দিয়ে দিলেন ঋতব্রতকে, দিয়ে দিল যারা শহীদ পরিবার তাদেরকে, অন্যদিকে মমতাকে দিয়ে দিল কিছু জনসমাগম। মানে এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই জনগণ দেখে আপ্লুত হলেন। তিনি বলছেন আমি আসল, আর এদিকে ঋতব্রত বলছে আমি শহীদদের পাশে আছি। এই যে দুটো জিনিস, এই বিভাজন যখন তৃণমূল দল যেমন ভোটের দিক থেকে পিছিয়ে পড়বে, সাধারণ মানুষের দিক থেকে পিছিয়ে পড়বে, অন্যদিকে কংগ্রেস যাতে কেন্দ্রে আসতে না পারে সেই জন্যই কিন্তু এইটাকে ব্যবহার করা। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে জন সমাগম করা হয়েছে, এটা কিন্তু একটা কংগ্রেসকে মানে বিপদে ফেলার কি একটা ইঙ্গিত, যার জন্য কিন্তু আজকে অমিত শাহর বুদ্ধিতে কিন্তু এটা হয়েছে। আমরা যদি মনে করি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এটা করেছেন, না। দেখুন অন্যদিকে এখন রাজ্যসভার সাংসদের দরকার, কোন বাজেট পেশ করতে গেলে দরকার, সেই জন্য কিন্তু সুকৌশল এই তৃণমূল গুলোকে, অর্থাৎ যারা লোকসভা রয়েছে তাদের কিন্তু নিয়ে কিন্তু তিনি তার মার্জিনটা বাড়াচ্ছেন। এইখান থেকে প্রমাণ হয়
যে পশ্চিমবঙ্গে মমতাকে যেমন একটা হাওয়া দিয়ে জনসংখ্যার মধ্যে আটকে রাখার চেষ্টা করবে, অন্যদিকে তার যে সমস্ত সাংসদরা রয়েছে তাদেরকে নিয়ে তিনি সুকৌশলে কিন্তু রাজ্যে অর্থাৎ কেন্দ্রের যেখানে রাজ্যসভা রয়েছে, লোকসভা রয়েছে, সেখানে কিন্তু কোন বিলগুলো পাস করতে তার সুবিধা হবে। বলা যেতেই পারে কংগ্রেসকে বিপদে ফেলার যে সুকৌশল অমিত শাহ নিয়েছেন সেটা পশ্চিমবঙ্গ কিন্তু একই রকম ভাবে প্রযোজ্য। ওকে, তন্ময়দা, এই ব্যাপারটাতে আপনার কি মতামত? এখানে এই যে বিরোধীদের এক হওয়ার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এখন অনেকেই বলছেন যে যেহেতু উনি ব্যর্থ হয়েছেন বিধানসভায়, তার জন্য এখন এটা ওনার কৌশল। আগে সেটা করেননি, আগে অহংকার ছিল এবং একটা সময় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনও বলা হয়েছে। কিন্তু এখন যে জোটের বার্তা, এটা এই দ্বিধাগ্রস্ত কৌশল সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে বলে মনে করেন বা নেবে বলে মনে করেন বিশেষ করে? দেখুন, প্রথম কথা, আমরা বাঙালিরা বিশেষ করে রাজনৈতিক সচেতনতার পাশাপাশি আমরা খুব আবেগপ্রবণ। আমরা যদি ধরে নিই কোনো মানুষ বা কোনো নেত্রী মানুষের সহায়তার জন্য কথা বলছেন, তাদের জন্য আমরা সমর্থন করব। আজকে দেখবেন ভোটের নিরিখে পার্সেন্টেজে 3 to 4% সিলিং করাতে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বর্তমানে, সেটা যেভাবেই আসুক, উইং ইজ উইং, যেটা মানে যেটা। আজকে যদি আপনি সেই ধারাবাহিকতাকে বজায় রেখে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইতে কেন এত লোক হলো এটাকে বিবেচনা করেন, আমি আবারও বলবো এর ভেতরে একটি রাজনৈতিক সমীকরণ আছে, এছাড়া কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। এবং সব থেকে বড় কথা, আজকের দিনে ভারতীয় জনতা পার্টি এটাও বোঝে যে তার কেন্দ্রে তার অবস্থান, এবং আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা খবরও করছেন, হয়তো আমি একটু বিষয় থেকে সরে যাচ্ছি, এই যে ককরোচ জনতা পার্টি আজকে যে ছাত্রদের উপর লাঠিচার্জ বলুন, পুলিশকে ঘিরে ছাত্রদের অভিযোগ বলুন, শিখদের আন্দোলন বলুন, কৃষকরা আবার দিল্লি ঘেরাও করছে, এই যে চারিদিক থেকে বাতাবরণ, তার একটা দৃষ্টিভঙ্গি পশ্চিমবঙ্গের উপরে ছায়া হিসেবে পড়ছে। কিরকম? আজকে মমতার সভাতে কত লোক হলো, এটা করে কি আমার পেটে সরলীকরণ ভাবে আমার পেটে আমার জীবিকা অর্জন হবে? হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যদি 1 কোটি লোক নিয়ে জনসভা করেন, তাতে আবেগ পূর্ণ হবে, পেট পূর্ণ হবে না। সাধারণ মানুষকে এটা বুঝতে হবে, তার রুজি রুটির ক্ষেত্রে, তার বেঁচে থাকার অধিকারের স্বার্থে, স্বাস্থ্যের স্বার্থে, শিক্ষার স্বার্থে, এবং সবচেয়ে বড় কথা কালচার, শিক্ষা, যেটাতে মানুষ বেড়ে উঠছে। আমরা বড় বড় কথা বলছি আগামী প্রজন্মকে বেড়ে ওঠার জন্য সুস্থ পরিবেশ দেওয়া দরকার, সেটা কি পশ্চিমবঙ্গ হারায়নি তার গরিমা? পশ্চিমবঙ্গ সেখান থেকে বহু বছর পিছিয়ে গেছে যে কোনো রাজ্য থেকে। আজকে আমি এটাও বলতে কোনো দ্বিধা নেই, যেই চ্যানেলে বসে আমি কথা বলছি, ত্রিপুরার চ্যানেল হলেও ত্রিপুরা যে উন্নতি সাধন করেছে সেটা যেভাবেই হোক, পশ্চিমবঙ্গ সেখান থেকে আরো পিছিয়ে আছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি আবেগের রাজনীতি বুঝি, অঙ্ক দিয়ে সেটাকে না মেলাই, তাহলে কিন্তু আগামী দিনে মমতার বন্দ্যোপাধ্যায় 1 কোটি লোক হলেও অন্তত আমার আপনার সাধারণ মানুষ যারা আমরা এই নিয়ে বিবেচনা করি না, তাদের পেটের কিন্তু টানটা পড়বে। কেন পড়বে? একটু আগে চন্দনবাবু বললেন হকার উচ্ছেদের কথা, আপনি বললেন বিষয়টা হকার উচ্ছেদ নয়, তাহলে কি যারা রুজি রোজগারের জন্য কথা বলছেন তারা কি সেখান থেকে রুজি রোজগারের ক্ষেত্রে দেউলিয়া এবং শহীদ হলেন না? তাহলে একটা হকার বন্ধু কি শহীদ হলেন না? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কোনো বিজেপি নেতা বলেছিলেন হকাররা নাকি এত পয়সার মালিক, তাদের নাকি 3 তলা বাড়ি আছে। তাহলে আপনি যখন এই 3 তলা বাড়িটা আছে, আপনি রাজনীতি যেটা হকারই করলেন না কেন? আমার তো প্রশ্ন এটা থাকতেই পারে। আপনি যদি রাজনীতি ছেড়ে রাজনীতিটাকে পেশা না করে আপনি হকারই করতে পারতেন, তাহলে সেই হকার থেকে আপনি রাজনীতির সমীকরণটা থেকে বলতে পারতেন রাজনীতির লোকেদেরও 5 তলা বাড়ি থাকে যেটা হকারদের থাকে। তাহলে আজকে এটা কোনো বস্তুবাদ হতে পারে না যে হকারদের সরিয়েছি, হকাররা তাই জন্য শহীদ হলো না। আজকে সামনে দুর্গাপুজো, এই যে আপনি বললেন না মানুষ তুমি কার, মানুষ কোনো রাজনৈতিক দলের না, শহীদ কোনো রাজনৈতিক দলের না, শহীদ এখন দুর্গাপুজোর মতো সার্বজনীন হয়ে গেছে। এটা মানুষের আবেগ, মানুষের তৈরি, মানুষের মৃত্যু হয়েছে, তাই নিয়ে কিছু রাজনৈতিক ধান্দাবাজ লোক, কোট আনকোট, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় অলসো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকেই নিজে চুরি করেছে। আমার তো এটা ডাউট হয় আদৌ উনি মমতা বন্দ্যোপাধ্যায় কিনা, আসল মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে আছে, তিনি রেপ্লিকা সেজে এসেছেন, এটাও হতে পারে। কারণ মানে সবকিছু সম্ভব এই মহিলার দ্বারা। আজকে যিনি মৃত্যুকে নিয়ে করেন, রাজনীতি করেছেন, মৃত্যুকে নিয়ে শহীদ সমাবেশ করেছেন, তার এফেক্ট এত বছর পর আমরা টিভিতে বসে আলোচনা করছি। তার মানে ভাবুন,
তার যে এফেক্ট, শ্যাডো এফেক্ট, সেটা কত বড় হতে পারে। আজকে এমনও শোনা যায় কান পাতলে, আমি লাস্ট এই কথাটা বলবো দীপেন বাবু, আজকে তারা আমার প্যানেলে আছেন, তারা খুব ভালো করে জানেন, কান পাতলে শোনা যায় এই, আমি হয়তো এটা বিতর্কিত কথা বলছি না, এটা কান পাতলে অনেকেই শুনতে পাবেন, 21শে জুলাইয়ের মৃত্যু নিয়ে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বেশ উষ্মা প্রকাশের জায়গায় বলেছিলেন, কিছু লাশ না পড়লে রাজনীতি হয় না, কিছু লাশ না পড়লে ক্ষমতা পাওয়া যায়, এটা বলেছিলেন। আজকে তারা যারা রাখি কান্না কাটছেন, পাগলু নাচ নেচেছেন, তারা আবার ঋতু থেকে শুরু করে মমতা থেকে শুরু করে পন্থী ভাগ হলেন। তাহলে এই পন্থীতে বিশ্বাস না করে, আবেগে বিশ্বাস না করে, অঙ্কটাকে খেয়াল রাখুন, রাজনীতি মসনদটাকে তৈরি রাখুন, আগামী দিনে আরো পথ চলা বাকি। এটুকুই বলবো। ওকে, 21শে জুলাই হোক কিংবা নন্দীগ্রাম, এই লাশের রাজনীতি তো নিশ্চয়ই পশ্চিমবঙ্গ এখন আর চায় না, বাংলা এখন আর চায় না। এখন চন্দনবাবু, একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে গেছে। এই দলের বিভিন্ন গোষ্ঠী আলাদা মঞ্চ থেকে যে কর্মসূচি পালন করায় প্রশ্ন উঠছে যে এই যে বিভাজন, এটা কি সাময়িক, নাকি ধরুন এই যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এই যে তৃণমূল কংগ্রেসের এই যে বিভাজন, এটা কি সাময়িক একটা ব্যাপার বলে মনে হচ্ছে, কিছুদিন পর আবার সবকিছু এক জায়গায় আসবে, নাকি একটা দীর্ঘমেয়াদী প্রভাব? না না না, ওরকম না, এটা পুরোটাই ব্যবসা সংক্রান্ত। এই টোটাল ব্যাপারটা, এই সমস্ত ব্যাপারটাই একটা ব্যবসা সংক্রান্ত। হ্যাঁ, যেমন লাস্ট দিয়ে ব্যবসা হলো, ব্যবসাটা এই যে সরকারটা দখল হলো, এবং তারপরে যে মানিটারি বেনিফিট, আর্থিক যে বিষয়টা, সেটা সবাই তারপরে দেখতে পেয়েছেন। আপনারা সারা ভারত দেখেছে, সারা পৃথিবী দেখেছে কোটি কোটি টাকার কি ব্যবসা হয়েছে। তো সরকার তৈরি করা বিষয়টা বিজেপি বলুন আর তৃণমূল বলুন, তো আগে তো তৃণমূলকে সামনে রেখেই বিজেপি সামনে মানে রাজনীতিটা করছিল। তো ব্যবসাটা পুরোটাই বিজেপিরই ছিল, সামনে মমতা শিখণ্ডী দাঁড়িয়ে ব্যবসাটা করছিলেন। এখন বিষয়টা হচ্ছে যেটা, যে ওই ব্যবসাটাই বিজেপি যখন সামনে এসে দাঁড়াচ্ছে, এই সিচুয়েশনটাকে ট্যাকল করার জন্য এই প্রথমেই এসে যে হকার উচ্ছেদ এবং বিভিন্ন রকমের ঘরবাড়ি ভাঙা যে বিষয়গুলো শুরু করলেন সরকার পক্ষ, সেইগুলো থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য, মানে বিরোধিতা যেন তৈরি না হতে পারে, বিরোধী হিসেবে বামেরা যেন সামনে এগিয়ে না চলে আসতে পারে, সেই কারণে হচ্ছে এই বাইনারিটা তৈরি করে রাখা হয়েছে। মানুষের সামনে একটুখানি মুখরোচক কিছু ব্যবস্থা করে দেওয়া যাবে, চানাচুরের মতো। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে একটাই, যে পেট আসলে পেটে টান পড়লে মানুষকে চিৎকার করতেই হবে, কিছু করার নেই। আপনি যতই চানাচুর দেন, ওই দিয়ে কিন্তু পেটটা ভরবে না। যা আপনি নন্দীগ্রামের কথা একটু আগে উল্লেখ করলেন, নন্দীগ্রামেরও ঘটনাটা এই, যে সেদিন কিন্তু যে জজ সাহেব বিচার করতে বসেছিলেন কলকাতা হাইকোর্টে, ওনারই সন্দেহ হয়েছিল যে ঘটনার মধ্যে সত্যতা কতটা আছে, তাই উনি সিবিআই কে বলেছিলেন তদন্ত করে রিপোর্ট দিতে। সেই রিপোর্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রকাশ করতে দেননি, কোর্টে আর পেশ করা হয়নি। হ্যাঁ, তো জেনে রাখবেন, ওখানেও ছিল একটা নাটক এবং ওখানেও ছিল একটা লাশের রাজনীতি। আপনারা অনেকেই সাংবাদিক আছেন, আপনারা খবর বার করতে চাইলেই পারবেন, আপনারা খবর পেয়ে যাবেন যে সেখানেও রাজনীতিটা লাশেরই ছিল, এবং ওই লাশের রাজনীতি করেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন। আগের বারের মানে 21শে জুলাইয়ের ঘটনা যেটা বলা হয়, সেখানেও ওই একই রাজনীতি করা হয়েছিল, এবং লাশটা ফেলা সম্ভব হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খুব বেশি, ওই 13 জনেই থেমেছিল, এবং তারপরের রাজনীতিটা পুরোটাই ওনার এগেনস্টে চলে গেছিল। হ্যাঁ, কারণ সত্যতা প্রকাশ পেয়ে গেছিল। সেইগুলো পরবর্তীকালে কোনো কারণেও সম্ভব হয়নি, সেটা একটা বিস্তারিত আলোচনা। কিন্তু আসল বিষয় হচ্ছে যেটা, যে এই যে বাইনারি যেটার কথা আপনারা বারবার বলছেন, ঋতব্রত এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এইটা তৈরি করা হলো, এটা তৈরি করেছে বিজেপি, তার সরকার, মানে পশ্চিমবঙ্গে তাদের সরকারটাকে চালাবার জন্য একটু পথটাকে সুগম করে রাখা, মানুষকে এই দুটো বাইনারির মধ্যে পেন্ডুলামের মতো দৌড় করাবে, এবং পাশ থেকে ওরা নিজেদের কার্যটা সিদ্ধি করে যাবে। যেমন করে স্কুলগুলোতে মিড ডে মিল চালু করে দেওয়া হলো, সময় নেই, আর সময় নেই, মিড ডে মিল গুলোকে বন্ধ করে দেওয়া হলো, আর সময় নেই আমার কাছে চন্দনদা শোনার মতো আর বিস্তারিত। একদম ছোট্ট করে অঞ্জনদা, আপনার কি মতামত, মানে খুব দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এই বিষয়টা পশ্চিমবঙ্গের রাজনীতিতে?
ছোট্ট করে 1 মিনিট সময় নেন না। কি বললেন? এই যে বিভাজনটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, নাকি এটা একটা সাময়িক ব্যাপার বলে আপনার মনে হয় কিছুদিন পরে মিটে যাবে? অবশ্যই এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী চলবে, অল্প দিনের মধ্যে যাবে না। এই যতদিন এটা থাকবে ততদিন বিজেপির পক্ষে সুবিধা হবে। ওকে, তন্ময়দা, আপনারা একই মত নাকি আপনি ভিন্ন মত পোষণ করছেন? দেখুন, প্রথমত এই যে আজকের যে সরকার, তার রেপ্লিকাটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের। অতএব যতদিন এই সরকার থাকবে এই বাইনারি চলবে, নতুন বাইনারির জন্ম হবে, একটা বাইনারি চলে যাবে, চলবে। এই ইকুয়েশন এখন অনেক দীর্ঘমেয়াদী, এটুকুই বলি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজ সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠানের সময় ফুরিয়েছে। 21শে জুলাই নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করলাম, তবে আরো পশ্চিমবঙ্গের আরো বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে শিল্প বলুন বা এই যে হকার উচ্ছেদের কথা বলছিলেন আপনারা, সেই সব বিষয় নিয়ে আমরা আবারও একদিন আলোচনা অবশ্যই করব, কারণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ তন্ময়দা আপনাকেও, অঞ্জনদা আপনাকেও, এবং চন্দনবাবু আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের আলোচনা থেকে একটা এই বিষয় স্পষ্ট যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল রদবদল বা সন্ধিক্ষণ তৈরি হয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ সমর্থকদের আবেগের টান এখনো বজায় থাকলো, যেটা গতকাল 21শে জুলাই সভা থেকে প্রমাণ হয়। অন্যদিকে একই দিনে কংগ্রেসের পৃথক কর্মসূচি এবং ঋতব্রত গোষ্ঠীর সক্রিয়তা প্রমাণ করে যে তৃণমূলের অভ্যন্তরীণ ঐক্য, সাংগঠনিক একচ্ছত্র আধিপত্য এখনো একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে আছে। আমাদের আজকের অতিথিরা বলছেন সবকিছুই যারা শাসক গোষ্ঠী তাদের দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা এখনো দলের মূল স্তম্ভ বলে কিন্তু অনেকেই মনে করেন। তবে নিচুতলা সংগঠন ও বিরোধী শিবিরের নতুন মেরুকরণ আগামী দিনের রাজনীতিকে এক নতুন ও জটিল মোলে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। তাই আগামী দিনে বাংলার রাজনৈতিক সমীকরণ কি হয় তা সময় বলবে, সেদিকে নজর রেখেছি আমরা। আর আপনারা সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।